স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছে আমি শাজবিন হাসান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন। আন্দোলনে আহত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা দেশের ইতিহাসে এক নজিরবিহীন বর্বরতা। এই হামলায় আহত হন চিকিৎসকরাও। 2024 সালের 15 জুলাই ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগের হামলায় হতবাক গোটা জাতি। চিকিৎসকরা বলছেন, হাসপাতালে আহতদের ওপর বর্বরোচিত হামলার এই ঘটনা দেশের ইতিহাসে প্রথম। 15 জুলাই 2024 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এই দৃশ্য বর্বরতার এক হৃদয় বিদারক দৃশ্য। হাসপাতালের জরুরি বিভাগে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলে পড়েছিল আন্দোলনে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্তাক্ত শিক্ষার্থীদের ওপর। এর আগেও বক্তব্য প্রত্যাহারের দাবিতে 15 জুলাই দুপুরে রাজু ভাস্কর্যের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হতে গেলে একই স্থানে বিক্ষোভ সমাবেশের নামে ছাত্রলীগ প্রথম দফা হামলা চালায় আন্দোলনকারীদের উপর। তখনই আহত শতাধিক। ভয়ে হাসপাতালের বিভিন্ন কক্ষে আশ্রয় নেয় আহত শিক্ষার্থীদের অনেকেই। তারপরও শেষ রক্ষা হয়নি। আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ রোগীদের মাঝেও। লাঠি দিয়ে যারা স্টুডেন্ট যারা আহত হয়েছিল তাদেরকে পিটানো শুরু করে। যেহেতু আমি অলরেডি আহত হয়েছিলাম, আমার এই হাতটা আমার দুই সাংবাদিক যে বন্ধু বা সহযোদ্ধা তারা কভার করে রেখেছিল। তারপর আমি তাদের কাছ থেকে নিস্তার পাইনি। তাদের হাতে লাঠি ছিল, বড় বাঁশ ছিল আর রড ছিল লোহার। তখন মেয়েদের উপর আক্রমণ শুরু হয়। তখন আমি বাকি সবার সাথে দৌড়াতে শুরু করি। হাসপাতালে ঢুকে আহত শিক্ষার্থীদের ওপর এই হামলা দেশের রাজনৈতিক ইতিহাসের বর্বরচিত অধ্যায় বলে মনে করে প্রতিটি বিবেকবান মানুষ। যা হতবাক করেছিল চিকিৎসক সহ হাসপাতালের সবাইকে। অনেক ডাক্তারকেও বাধ্য হয়ে ডিউটি ছেড়ে বের হয়ে যেতে হয়েছে। তো এরকম একটা ঘটনা বিশ্বের ইতিহাসে এরকম ঘটনার আর কোনো নজির আছে কিনা আমার জানা নেই। এটাই বাংলাদেশের মনে হয় জুলাই বিপ্লবের অন্যতম একটা বিষয়, যে একটা হসপিটালে যেখানে মানুষকে সেবা দেওয়ার কথা সেখানে এসেও এই বর্বরতা ওরা চালিয়েছে। আন্দোলনে স্বৈরাচারের পতন ও ছাত্র জনতার চূড়ান্ত বিজয়ে জাতি হারিয়েছে তার 8 শতাধিক মেধাবী সূর্য সন্তানকে। আহতদের এখনো তাড়া করছে দুঃসহ স্মৃতি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সশস্ত্র হামলায় আহত হন শতাধিক শিক্ষার্থী। এতে সারা দেশে সৃষ্টি হয় চরম ক্ষোভ। এই ঘটনায় শাহবাগ থানায় মামলা হলেও অনেক আসামি এখনও গ্রেপ্তার হয়নি, যদিও অস্ত্রধারী ওইসব আসামির ছবি তখনই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 14 জুলাই শেখ হাসিনার এমন মন্তব্যে ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে বের হয়ে আসে ছাত্রছাত্রীরা। 15 জুলাই দুপুরে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ ডাকলে মধুর ক্যান্টিনে অবস্থান নেয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে হলপাড়ার দিকে গেলে ধাওয়া দেয় ছাত্রলীগের অস্ত্রধারী সন্ত্রাসীরা। বেশ কিছুক্ষণ চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে অস্ত্রধারীরা হামলে পড়ে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর। অনেক মেয়ে আহত হচ্ছে। আমি কয়েকজনকে রিক্সা দিয়ে রিক্সা খুঁজে খুঁজে এনে হসপিটালে পাঠাচ্ছিলাম। দেখলাম ভিসি চত্বরে ওইখানে অনেক মারামারি, একদম রামদা টামদা নিয়ে খুপাইতেছে পারলে এমন একটা অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রিপন খানকে ওই দিন পিটিয়ে পা ভেঙে দেয় ছাত্রলীগ। আমাকে রড দিয়ে আমার যে প্রথমে এইখানে একটা বাড়ি মারে, তারপর এখানে একটা বাড়ি মারে, কোমরে একটা বাড়ি মারে, মাথায় একটা বাড়ি মারে, এবং 4টা বাড়ি মারে। তো আমাকে এখানে যে বাড়িটা মারে এতে আমার পায়ের ফেবুলার যে হাড়টা ভেঙে যায়। ওই দিন ছাত্রলীগের হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হন। চিকিৎসা নিতে গেলে ঢাকা মেডিকেলেও হামলা চালায় ছাত্রলীগ। আমার বন্ধু বান্ধবদের চিকিৎসা নেওয়ার জন্য ওখানে যাই। তো ওখানে ছাত্রলীগের গুন্ডাপান্ডারা স্থানীয় যারা ওরা হামলা চালায়।
এদিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল ও অমর একুশে হলে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে সেখানেও সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ যুবলীগ। অনুগত পুলিশের সামনে প্রকাশ্যে গুলি চালায় তারা। এসব সন্ত্রাসী হামলা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী 126 জনকে চিহ্নিত করে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগের বিচার ক্যানভাসটা এখান থেকে যাতে কেউ বেরিয়ে যেতে না পারে সেই জন্য আমরা আবার বিজ্ঞপ্তি দিই যে আর কেউ আছে কিনা আপনারা আমাদেরকে অবহিত করেন। তো 15ই জুন পর্যন্ত সময় দেওয়া ছিল, সো আমরা সেই সময় আবার বাড়িয়েছি, 31শে জুলাই আমরা দিয়েছি। এই তথ্যগুলো পেলে আমরা আবার বসব। হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা হলেও এখনো গ্রেপ্তার হয়নি সব আসামি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই শুরুতেই কোটা বিরোধী আন্দোলনে শুরু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও। আন্দোলনের মধ্যে 15 জুলাই রাতে ভিসির বাসভবনের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার শিকার হন আন্দোলনকারীরা। পরদিন ঘটনার বিচার চেয়ে ক্যাম্পাসে জড়ো হন বিভিন্ন প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী। পরে আন্দোলন ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যেও। গত বছর জুলাইয়ের শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা বিরোধী আন্দোলনে যুক্ত হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 15 জুলাই রাতে ভিসির বাসভবনের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এরপর বদলে যায় পরিস্থিতি। পরদিন ছাত্রলীগের বিচার দাবিতে সাভার আশুলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাজারো শিক্ষার্থী জড়ো হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। 17 জুলাই বিশ্ববিদ্যালয় বন্ধ সহ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে গেলে হামলা চালায় পুলিশ। পরে কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। 5 আগস্ট পর্যন্ত সাভারে গুলিতে অর্ধশত ছাত্র জনতা নিহত ও কয়েকশো মানুষ আহত হয়। আমাদের উপরে কিন্তু পুলিশ দিয়ে দ্বিতীয়বার আরেকবার যে অমানবিক হামলা করা হয় এবং এই হামলায় আমাদের অসংখ্য শিক্ষার্থীরা আহত হয়েছিলেন। জাহাঙ্গীরনগর থেকে সাভার থেকে পল্লী বিদ্যুৎ, বাইপাল, জিরানি আশেপাশের অনেক এলাকায় ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত জুলাই হামলার বিচার কার্য সম্পন্ন হয়নি। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি সাধারণ শিক্ষার্থীদের উপর জুলাই কিভাবে এই সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগ এবং তাদের পেটুয়া বাহিনী কিভাবে হামলা চালিয়েছিল। সাভার ও আশুলিয়া থানায় হত্যা ও হত্যা চেষ্টার 125টি মামলা হয়েছে। বিচার নিশ্চিতে দ্রুত এসব মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের কথা জানিয়েছে পুলিশ। এই মামলাগুলো আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামিদেরকে নিয়ে আসা, লাশ উত্তোলনের যে বিষয় থাকে সেগুলো প্রসিডিউর শেষ হয়ে গেছে। অন্য যে প্রসিডিউরগুলো রয়েছে সবগুলো মোটামুটি কমপ্লিট হয়েছে। আমরা অতি শীঘ্রই বিজ্ঞ আদালতে আমরা চার্জশিট দেওয়া শুরু করে দেব। সর্বস্তরের মানুষ একাত্ম হওয়ায় সফল হয় শিক্ষার্থীদের আন্দোলন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাই গণঅভ্যুত্থানে নারীর অবদান স্মরণে পালিত হলো জুলাই উইমেন্স ডে। কেন্দ্রীয় শহীদ মিনারে পরিবেশন করা হয় বিপ্লবী গান ও কবিতা, প্রদর্শিত হয় তথ্যচিত্র ও ড্রোন শো। সংস্কৃতি মন্ত্রণালয়ে এর আয়োজনে সহযোগিতা করে শিল্পকলা একাডেমি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? গত বছরের 14 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে মন্তব্য করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রতিবাদে ওই রাতেই রাজপথে নেমে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। তীব্র আন্দোলনের মুখে 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। নারীদের সেই ভূমিকা স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই উইমেন্স ডের আয়োজন। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। দেখানো হয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রযোজিত তথ্যচিত্র। প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত ছিলেন সবাই আমি মনে করি যোদ্ধা। নারীর জায়গা থেকে এটা করা খুবই কষ্টকর ছিল, কারণ অনেকেই কিন্তু নির্যাতনের শিকারও হয়েছেন। মোমেন্টটা যেমন এক্সাইটেড ছিল, ঠিক একইভাবে আমাদের কাছে প্রতিবাদের একটা জোরালো কণ্ঠ ছিল। এটা দরকার ছিল। আমার মনে হয় যে এতগুলো দিন জুলাইয়ের, তার মধ্যে একটি দিন আসলে মেয়েদেরকে উৎসর্গ করা উচিত ছিল। প্রদর্শন করা হয় 14 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের ছাত্রীদের আন্দোলনের স্মরণীয় মুহূর্ত। প্রায় 20 দিন ডিসফাংশনাল ছিল, এটাকে তৈরি করা অনেক সময় লাগছে, এখন মোটামুটি ফাংশনাল। ফলে আমি খুব নিরাশ হতে চাই না। পৃথিবীর অন্য দেশে এত বড় অভ্যুত্থান যখন হয়, হওয়ার পরে কিন্তু বিশৃঙ্খলা আরো বেশি থাকে। আমি সেই জায়গায় মনে করি বাংলাদেশের মানুষ অনেক দায়িত্বের পরিচয় দিয়েছে।
এরপর জুলাইয়ের বিপ্লবী গান ও কবিতা পরিবেশন করেন শিল্পীরা। 2000 ড্রোন উড়িয়ে তুলে ধরা হয় জুলাই অভ্যুত্থানের ইতিহাস। চীন ও বাংলাদেশের যৌথ উদ্যোগে হয় এই ড্রোন শো। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে নির্বিচারে হত্যার বিচার বর্তমান সরকারের আমলেই হবে, শাস্তি হবে দৃষ্টান্তমূলক, জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার দুপুরে নারায়ণগঞ্জে শহীদদের নামে নির্মিত প্রথম স্মৃতিস্তম্ভ উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি। শহরের হাজীগঞ্জ এলাকায় স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের 5 উপদেষ্টা। এ সময় শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন তারা। নারায়ণগঞ্জে শহীদদের নামে নির্মিত হলো দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সহ অন্তর্বর্তী সরকারের 5 উপদেষ্টা। এ সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, আন্দোলনের সময় শিক্ষার্থী ও সাধারণ মানুষকে বিভৎস কায়দায় হত্যা করা হয়েছে। এছাড়া জুলাই হত্যাকাণ্ডে যারা মামলা করছে তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আহ্বান জানান তিনি। যারা জুলাই হত্যাকাণ্ডের জন্য অভিযোগ করেছে, মামলা করেছে, তাদের বিরুদ্ধে অন্যান্য পক্ষ বিভিন্ন শত্রুতামূলক মামলা দিয়ে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করছে। আপনারা তাদেরকে সর্বোচ্চ প্রোটেকশন দিবেন, এটা আশা করি। গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নারায়ণগঞ্জে 56 জন শহীদ হয়েছে। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে জনগণ পেয়েছে স্বৈরাচার মুক্ত বৈষম্য বিরোধী দেশ। ওদেরকে মনে রাখার শ্রেষ্ঠ উপায় হচ্ছে ওদের পরিবাররা যে যন্ত্রণাটা বয়ে নিয়ে বেড়াচ্ছেন সেই যন্ত্রণাটা লাঘব করে দেয়া। কেমন করে আমরা লাঘব করব? আমরা লাঘব করব হচ্ছে দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে দাঁড়িয়ে। এদিকে কুমিল্লা, খাগড়াছড়ি ও চাঁদপুরেও জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে সারা দেশে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে 64 জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ হচ্ছে। সোমবার দুপুরে গণভবনের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ। তিনি জানান, 4 আগস্টের মধ্যে সব জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ শেষ হবে। স্মৃতিস্তম্ভগুলো হবে লেখা নির্ভর, কারণ জুলাই অভ্যুত্থান মূলত স্লোগান, কবিতা ও বিবৃতি ও লেখার মাধ্যমে প্রাণ পেয়েছে। ফারুকী জানান, 5 আগস্ট গণভবনে আনুষ্ঠানিকভাবে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। তবে সাধারণ দর্শনার্থীদের জন্য জাদুঘর পরে উন্মুক্ত করা হবে। এ সময় নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ জানান, জুলাই অভ্যুত্থানের নারী যোদ্ধারা কেন অভ্যুত্থানের পর ঘরে বন্দী হয়ে গেলেন তা খতিয়ে দেখা দরকার। বিশ্বাস করি নারায়ণগঞ্জে যেটা শুরু হলো 4 আগস্টের মধ্যে সারা দেশে এই স্মৃতিস্তম্ভের কাজ শেষ হবে এবং এই স্মৃতিস্তম্ভটা হচ্ছে টেক্সট বেস। আপনারা জানেন যে এবার জুলাইয়ের আন্দোলনে লাইন, টেক্সট, কথা, স্লোগান, কবিতা এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। ওইগুলো দিয়েই এই স্মৃতিস্তম্ভটা তৈরি হচ্ছে। আর যারা এত সাহসিকতার সাথে যুদ্ধ করলেন তারা কেন মুখ লুকিয়ে ফেলল, এটাও কিন্তু আমাদের বোঝার প্রয়োজন আছে। কিন্তু এই মেধাবী যোদ্ধা, আমি বিশ্বাস করি তারা এটা থেকে বেরিয়ে আসবে। নির্বাচন বানচাল করতে দেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভোটাধিকার হরণ করার চক্রান্তে লিপ্ত হয়েছে একটি মহল। রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় নেতারা অভিযোগ করেন, সোহাগ হত্যাকাণ্ডের দায় পরিকল্পিতভাবে বিএনপির ওপর চাপানো হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সমাবেশে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, ব্যবসায়ী সোহাগ হত্যাকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছে কয়েকটি রাজনৈতিক দল। জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান তিনি। এই ঘটনা যখন ঘটলো ঠিক একইভাবে একজন ক্যামেরাম্যান এই ঘটনার ছবি তুলেছে। কোন নড়াচড়া নাই, কোন কাপুরি নাই,
খেয়াল করে দেখবেন ভিডিওটি একেবারে মনে হয় তৈরি করা একটা ভিডিও। এ সময় বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন বানচালের নতুন চক্রান্ত শুরু হয়েছে। 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে, না হলে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। তারা চেষ্টা করছে আমাদেরকে উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে পা দেওয়ার জন্য, যাতে আমরা উত্তেজিত হয়ে যাই। আমরা যেন কোনো উত্তেজিত না হই। আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি। এর আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্টের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। নয়াপল্টন থেকে শাহবাগে গিয়ে শেষ হয় মিছিলটি। বিক্ষোভ সমাবেশে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, নির্বাচন পেছাতে গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। অল্প কিছু শিক্ষার্থী, অল্প কিছু গুপ্ত সংগঠনের নেতাকর্মী দ্বারা ইতিমধ্যে এই ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য এবং মব তৈরি করার জন্য একটি ফাঁদ পাতা হয়েছে। মব সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের দাবিও জানান তারা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিটফোর্ড হত্যাকাণ্ড রাজনৈতিক দুরভিসন্ধিমূলক কিনা তা ভাবার যথেষ্ট কারণ আছে। এই হত্যাকাণ্ডের ঘটনা নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা কিনা তা নিয়েও সন্দেহের অবকাশ রয়েছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। নৃশংসতার মাধ্যমে এই হত্যাকাণ্ডে মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে চলমান বিতর্কের মধ্যে সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে জরুরি সংবাদ সম্মেলন করে বিএনপি। লিখিত বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মিটফোর্ডের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। বিএনপি যারা জড়িত বলে দাবি করা হচ্ছে, প্রমাণ না থাকা সত্ত্বেও তাদের আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। ব্যক্তির কর্মের সঙ্গে দলের সম্পর্ক নেই। মির্জা ফখরুল জানান, মিটফোর্ড হত্যাকাণ্ডের মামলায় যাদের নাম এসেছে ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই বলে পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে। এ ঘটনায় রাজনৈতিক স্বার্থসিদ্ধি এবং নির্বাচন প্রভাবিত করার চেষ্টা হচ্ছে কিনা সে বিষয়ে সন্দেহের যথেষ্ট কারণ রয়েছে। একটি সুনির্দিষ্ট সময়ে হত্যাকাণ্ডের ভিডিও ছড়ানো হয় ইন্টারনেটে। এই হত্যাকাণ্ডের ঘটনা কোনো রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এ নিয়ে সন্দেহ করবার যথেষ্ট অবকাশ রয়েছে। মির্জা ফখরুল বলেন, পুলিশের বক্তব্য থেকে বোঝা যায় এটি কোনো চাঁদাবাজির ঘটনা নয়। এতে বিএনপির নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টার অভিযোগ করেন তিনি। এটা সম্পূর্ণভাবে ব্যবসায়িক ঘটনা থেকে এটা সংঘটিত হয়েছে। সুতরাং এটাকে দলীয় কালার দেওয়া, বিশেষ করে আমাদের নেতাকে এর মধ্যে সম্পৃক্ত করার যে বিষয়টা আছে, এটা পরিপূর্ণভাবে এটা একটা ষড়যন্ত্রমূলক চক্রান্তমূলক ঘটনা। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক সংস্কৃতিকে আবার ফ্যাসিবাদের ধারায় ফিরিয়ে নেওয়া হচ্ছে। যারা জাতীয় নির্বাচন প্রতিহত করে ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাদের প্রতিহত করার আহ্বান জানান তিনি। তাসফিয়া রহিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি এখন চাঁদাবাজ ও সন্ত্রাসের দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পুলিশকে কোনো নির্দিষ্ট দলের না হয়ে জনগণের জন্য কাজ করার আহ্বান জানান। পটুয়াখালী ও বরগুনায় পথসভায় এসব মন্তব্য করেন দলটির নেতারা। জুলাই পদযাত্রার ১৪তম দিনে সোমবার পটুয়াখালী সার্কিট হাউস থেকে রওনা করে এনসিপি। শহরের মূল সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হৃদয় তরুয়া চত্বরে সভা করেন নেতারা। আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, বিএনপি ৭২-এর সংবিধান টিকিয়ে রাখার চেষ্টা করছে। সামাজিক মাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যমেও এনসিপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এভাবে গণজাগরণকে থামানো যাবে না বলে মন্তব্য করেন নাহিদ। ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে এখন বিএনপি এখন চাঁদাবাজদের দল তৈরি হয়েছে, সন্ত্রাসদের দল তৈরি হয়েছে, মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। ফলে চাঁদাবাজ এবং মুজিববাদের নতুন পাহারাদার এসেছে। সেই পাহারাদারকেও আপনাদেরকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে।
বিকেলে বরগুনা শহরের পৌর সুপার মার্কেটের সামনে পথসভা করে দলটি। এ সময় পুলিশকে একটি নির্দিষ্ট দলের না হয়ে মানুষের জন্য কাজ করার আহ্বান জানান উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আমরা এসপি থেকে ওসি থেকে সবাইকে বলি, আপনারা বরগুনার জনগণের পুলিশ হয়ে উঠুন। যদি বরগুনায় কোন দলের পুলিশ হয়ে উঠেন, তাহলে আগামী বাংলাদেশে আপনাদের আর জায়গা হবে না। বিকেল 5টায় বরগুনার এই পথসভা শুরু হয়, যা শেষ হয় সন্ধ্যা 7টায়। মঙ্গলবার বরিশালে পদযাত্রা করবে এনসিপি। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এখনো নারী আসনে নির্বাচন পদ্ধতি আর উচ্চকক্ষের গঠন নিয়ে ঐক্যমত্য হয়নি। বিএনপি 100 নারী আসনে সরাসরি ভোটের বিপক্ষে। উচ্চকক্ষের প্রতিনিধি দলীয়ভাবে নির্ধারণ চায় দলটি, যেখানে এনসিপি ও জামায়াত দুই ক্ষেত্রে সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে। এমন বাস্তবতাও ঐক্যমত্য কমিশনের আশা, জুলাইয়ের মধ্যে জাতীয় সনদের কাজ শেষ করা যাবে। ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সঙ্গে চলমান সংস্কার আলোচনার 13তম দিনের বৈঠক শুরু হয় সোমবার সকালে। এদিন মূল আলোচনা চলে নারী আসনে নির্বাচন এবং দ্বিকক্ষ সংসদের উচ্চকক্ষের গঠন নিয়ে। এনসিপির দাবি কার্যকর উচ্চকক্ষ চায় না কেউ কেউ, এর মাধ্যমে আগের রাজনৈতিক ব্যবস্থাই বহাল রাখতে চায় তারা। নাই করে দেওয়ার একটা প্রবণতা আমরা খেয়াল করেছি, সে জায়গায় আমাদের স্পষ্ট প্রস্তাবনা হলো উচ্চকক্ষ অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং একটি কার্যকর উচ্চকক্ষ বাস্তবায়নের জন্য উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে প্রতিনিধিত্ব ঠিক করার বিধান অবশ্যই আমাদেরকে একমত হতে হবে। এদিকে উচ্চকক্ষের প্রতিনিধির পাশাপাশি নারী আসনেও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত ইসলামী। সংসদীয় আসনে একজন মহিলা নির্বাচন করা ডাইরেক্টলি এটা অলমোস্ট ইম্পসিবল। তো সেজন্য আমরা বলেছি এটাও পিআর সিস্টেমে হবে এবং 100 জন নারী ক্যান্ডিডেট হবে, টোটাল আসন সংখ্যা 400 হবে। সংসদে 50 থেকে 100 নারী আসনের প্রস্তাব বিএনপি, তবে এসব আসনে সরাসরি ভোট চায় না দলটি। সরাসরি নারী আসনে নির্বাচনের ক্ষেত্রে এবং আরও কনস্টিটিউয়েন্সিস ডিলিমিট করে আরও 100 কনস্টিটিউয়েন্সি যদি ডিলিমিট করা হয় তাহলে 300+400 করে এখানে বিভিন্ন পদ্ধতির যে নির্বাচন প্রক্রিয়ার প্রস্তাব সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে দেয়া হয়েছে, সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে দেয়া হয়েছে। সেখানে কিছু কিছু প্রস্তাব আছে যেগুলো আসলে বাস্তবায়ন করা অত্যন্ত দুরূহ। সংস্কার আলোচনায় মতের ঐক্য অনৈক্য থাকলেও চলতি মাসের মধ্যেই জাতীয় সনদের বিষয়ে সবাই একমত হবে বলে আশাবাদী ঐক্যমত্য কমিশন। মোট প্রার্থীর মধ্যে ন্যূনতম 1/3 আসনে নারী প্রার্থিতা নিশ্চিত করার কথা, এটা নিয়ে আলোচনা হয়েছে। এর বাইরেও কিছু কিছু প্রস্তাব এসছে, ফলে আমরা এই জায়গায় একমত হতে পারিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি কমিশন এটা পুনর্বিবেচনা করে আজকের আলোচনা, গত কয়েকদিনের আলোচনার পরিপ্রেক্ষিতে আগামীকাল এই আলোচনা অব্যাহত রাখবে। সোমবারের আলোচনায় ইসলামী আন্দোলন, সিপিবি, গণসংহতি আন্দোলন সহ 30টি রাজনৈতিক দল অংশ নেয়। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনায় ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনায় 5 ঘন্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রাত 1:45টায় স্বাভাবিক হয় রেল চলাচল। খুলনা স্টেশন মাস্টার জাকির হোসেন জানান, সোমবার রাত 8:45টায় অফিস গেট বাইপাসের রেল ক্রসিং দিয়ে একটি ট্রাক পার হওয়ার সময় ইঞ্জিন বন্ধ হয়ে যায়। সে সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা ট্রেনটি রেল লাইনের ওপর বন্ধ হয়ে থাকা ট্রাকটিতে ধাক্কা দেয়। এ সময় ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের একটি বগি। দুর্ঘটনার পর খুলনার সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনায় আহত হন 7 জন। তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। রেল লাইন থেকে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে নেওয়া হলে রাত 1:45টায় স্বাভাবিক হয় ট্রেন চলাচল। বন্ধ হয়ে গেছিল, যার কারণে ট্রেনের ব্রেক বা নিয়ন্ত্রণ রাখতে পারে নাই। অনেক লোকজন ছিল, 10-15 জন আসি ঠেলাঠেলি করা হয়েছে, করা হলে ওই ট্রেক আর ব্যাকে আসতে পারেনি। লোড দিয়ে তো গাড়ি ব্যাকে আসেনি, ব্যাকে না আসার পর তো ইতিমধ্যে ট্রেন এসে গেছে। যুক্তরাষ্ট্রের 35% শুল্ক পুরোপুরি প্রত্যাহার হবে বলে আশা বাণিজ্য উপদেষ্টার। এ নিয়ে 2 দফা আলোচনায় বড় সিদ্ধান্ত না হলেও আগামী সপ্তাহে 3য় দফার বৈঠক নিয়ে আশাবাদী উপদেষ্টা। জানিয়েছেন, দেশটির কর্মকর্তারা বাণিজ্য ঘাটতি কমাতে কিছু পরামর্শ দিয়েছেন।
সেসব নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন তিনি। গত এপ্রিলে বাংলাদেশি পণ্যে ৩৭% বাড়তি শুল্ক ধরে যুক্তরাষ্ট্র। পরে তা ৩ মাসের জন্য স্থগিত করা হয়। এই সময়ে অন্তর্বর্তী সরকারের আলোচনার পদক্ষেপে কিছুটা আশা তৈরি হয়। তবে সবশেষ চিঠিতে ট্রাম্প জানান আগের চেয়ে মাত্র 2 ভাগ কমেছে বাড়তি শুল্ক। আলোচনার জন্য আরও 1 মাস সময় দেওয়া হয়। এ নিয়ে দেশটির সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা শেষে রোববার ফেরেন বাণিজ্য উপদেষ্টা। সোমবার গণমাধ্যমকে তিনি জানান বাণিজ্য বাড়াতে কিছু পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আগামী সপ্তাহে আবারও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন উপদেষ্টা। তৃতীয় রাউন্ড আলোচনার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এবং প্রাসঙ্গিক এবং কিছু বিষয়ে আমাদের স্টেক হোল্ডার কনসালটেশন যেটা আমরা আজকে করলাম বা আরও সামনে করব এবং আমাদের আন্তঃমন্ত্রণালয়ের বিভিন্ন সংশ্লিষ্ট বিষয় রয়ে গিয়েছে সেগুলোকে আমলে নিয়ে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ করে আমরা অতি দ্রুত আবার যুক্তরাষ্ট্রে ফেরত যাচ্ছি। আমাদের মধ্যে যথেষ্ট আলোচনা হয়েছে, পরামর্শ আকারে আমরা সুন্দর সুন্দর কিছু পরামর্শ এখানে পেয়েছি, যে পরামর্শগুলোকে আমরা কাজে লাগাবো। 1 আগস্টের আগেই একটি কার্যকর নিষ্পত্তির আশা বাণিজ্য সচিবের, আর সরকারের পদক্ষেপে সন্তুষ্ট ব্যবসায়ীরা। আশা করি যে আগামী 1 আগস্ট তারিখে যে আমাদের উপরে 35% ঘোষিত শুল্ক কার্যকর হওয়ার আগেই আমরা আমাদের কাজ শেষ করব। সরকারের পক্ষ থেকে এই বিষয়টা অত্যন্ত যথেষ্ট গুরুত্ব দিয়ে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ওনারা এটা নেগোসিয়েশন করছেন এবং সকল বিষয়ে আলোচনা হয়েছে, এতটুকু আমি বলতে পারি এবং আমরা স্যাটিসফাইড। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি $6 বিলিয়ন। এটি কমাতে 110টি পণ্যে শুল্ক ছাড় দেয়া হয় চলতি অর্থ বছরের বাজেটে। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বছরের ব্যবধানে চালের দাম বেড়েছে 15% বেশি, আর 1 মাসে মান ভেদে কেজিতে দাম বেড়েছে 3 থেকে 8 টাকা। পাইকারি বিক্রেতারা বলছেন নতুন চালের ভরা মৌসুমে বাজারে এমন অস্থিরতা আগে দেখা যায়নি। তাদের দাবি চাল সরবরাহ কমিয়েছেন মিলাররা। খাদ্য উপদেষ্টা জানান বাজারে নজরদারি আছে, ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচি শুরু হলেই দাম কমবে। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের আড়তগুলোতে থরে থরে সাজানো নতুন চালের বস্তা, কিন্তু অন্য বছরের মতো দামে বড় মৌসুমের চালের ইতিবাচক প্রভাব পড়েনি। উল্টো 1 মাসে প্রতি কেজি নাজির, মিনিকেটের মতো সরু চালের দাম বেড়েছে 7 টাকা। এ সময় আটাশ, গুটি স্বর্ণা ও অন্যান্য মোটা চালের কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকা। সুপরিচিত ব্র্যান্ডের চালের দামই বেড়েছে সবচেয়ে বেশি। কোরবানি ঈদে আর এই মাসে মনে করলেন চিকন চালের উপরে 8-9 টাকা, আর যেটা মোটা আমাদের একদম মোটা হাইব্রিড বা একটু চিকন পাইজাম টাইজাম বলে এগুলো 4-5 টাকা বাড়ছে। অর্ডার তো নেয়, অর্ডার ক্যান্সেল করে না, অর্ডার দিলে অর্ডার নেয়, চাল 2 সপ্তাহ পরে যদি নেন তাহলে টাকা টিটি করে না, যদি না নেন তাহলে থাক। মারে কি 25 পয়সা, 8 আনা, 1 টাকা 1.5 টাকা এরকম করে, এবার বাইরে গেছে একদম 1 আট আসছে 5-7 টাকা 8 টাকা, মিন চিকন চালটা বেশি বাড়ছে। বাজার পর্যবেক্ষণে দেখা যায় বছরের ব্যবধানে সরু চালের কেজিতে বেড়েছে 10 থেকে 14 টাকা, আর মোটা চালের দাম বেড়েছে 7 টাকা পর্যন্ত। দীর্ঘ সময়ের বাড়তি দামে নিম্ন আয়ের মানুষ পড়েছেন চাপে। দোকানদারের বেচা কেনা কমে গেছে, আমাদেরও ইনকাম কমে গেছে, আমাদের খরচও বাড়তি, যে ইনকাম হয় তাতে আমাদের সংসার চলে না। 1 সপ্তাহে চাল কিনছি মিনিকেট, তখন ছিল আরো 200 টাকা কম, আজকে নিতে আসছি 200 টাকা আরো বেশি। তবে বাজারে চালের দাম চড়া মানতে নারাজ খাদ্য উপদেষ্টা। তার মতে বড় মৌসুমে সরকারের চাল সংগ্রহের প্রভাবে দাম কিছুটা ঊর্ধ্বমুখী। সামান্য কিছু বেড়েছে, প্রতি বছরের জিনিসপত্রের দাম কিছু কিছু বাড়ে, তার যাতে না বাড়ে তার জন্য আমরা তীক্ষ্ণ নজর রাখছি। আমরা আগামী মাস থেকে ইনশাল্লাহ ওএমএস চালু করব, তারপরে আপনার নিরাপদ খাদ্য বান্ধব কর্মসূচি চালু করব, এতে করতে মার্কেটে ডিমান্ড কমবে। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে জুলাই মাসের শুরুতে সরকারি গুদামে চালের মজুদ 15,41,000 টন, যা গত বছরের একই সময়ের চেয়ে 4,81,000 টন বেশি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের নামে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে $4,30,000 দুটি সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে আদালত। সোমবার দুদকের আবেদনে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত এই আদেশ দেয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের
2 অ্যাকাউন্ট এবং মালয়েশিয়ার CIMB ইসলামিক ব্যাংকের 2 অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশও দেওয়া হয়েছে। দুদকের আবেদনে বলা হয়, বেনজিরের বিরুদ্ধে 9,44,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। এসব সম্পদ তিনি পুলিশের আইজি থাকা অবস্থায় অবৈধভাবে অর্জন করেছেন। বর্তমানে তিনি নিজের এবং আত্মীয়দের নামে থাকা সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন। এতে বিচার শেষ হওয়ার আগেই রাষ্ট্রের অনুকূলে সম্পদ বাজেয়াপ্ত করা কঠিন হতে পারে। দুর্নীতি, ঘুষ বাণিজ্য, স্বজনপ্রীতি সহ নানা অনিয়মের অভিযোগ ওঠায় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। জেলা পরিষদের কর্মকর্তাদের অভিযোগ, গত নভেম্বরে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়ান তিনি। জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্ত করছে মন্ত্রণালয়। গত বছরের 7 নভেম্বর বেসরকারি স্কুল শিক্ষিকা জিরুনা ত্রিপুরা খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান পদে নিয়োগ পান। তবে গত 8 মাসে তার বিরুদ্ধে উঠেছে নানা অভিযোগ। চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা পরিষদের 14 জন সদস্য ঘুষ ও বদলি বাণিজ্য, স্বজনপ্রীতি সহ নানা অভিযোগ জমা দেন মন্ত্রণালয়। 8 মাস ধরে প্রত্যেকটা মিটিংয়ে এরকম হয়ে আসতেছিল, কোনো ধরনের কোনো সিদ্ধান্ত হতো না। তারপর আমরা দেখলাম যে সিদ্ধান্তগুলো পেন্ডিং থাকে, হঠাৎ করে উনি সেই সিদ্ধান্ত জানিয়ে দেন এবং এটা সম্পূর্ণ মন গড়া, কোনো সদস্যদের সাথে উনি কোনো ধরনের কোনো পরামর্শ করেন না। দুর্ব্যবহার, অসদাচরণ এবং অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আমরা 14 জন সদস্য সবাই মিলে আমরা আমাদের পার্বত্য মন্ত্রণালয়ে আমরা অভিযোগ করেছি। এসব অভিযোগের তদন্ত চলমান থাকায় গত 7 জুলাই এক চিঠিতে জেলা পরিষদের সব কার্যক্রম থেকে জিরুনা ত্রিপুরাকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। অভিযোগের বিষয়ে তার সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। এদিকে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনে সৎ ব্যক্তিকে নিয়োগের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। লোকবল নিয়োগে পক্ষপাতদুষ্ট আচরণ এইসব যেন এই পরিষদ থেকে মানুষ আর দেখতে না পায়, সেই ধরনের একটি পরিষদ ব্যবস্থাপনা চালুর জন্য যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার একটা দাবি রাখে সবার। গত 9 জুলাই জেলা পরিষদের জিরুনা ত্রিপুরার কক্ষ থেকে 8,82,000 টাকা জব্দ করা হয়। সন্দেহজনক লেনদেনের অভিযোগে জব্দ করা টাকা কোষাগারে জমা দেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পরিবেশ অধিদপ্তর ও বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিমানবন্দর এলাকায় টিলাভূমিতে ন্যাচারাল পার্ক নির্মাণ করছে সিলেট জেলা পরিষদ। ওসমানী বিমানবন্দরে মানুষের সমাগম বাড়ায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় সংশ্লিষ্টরা। সরকারি প্রতিষ্ঠানের আইন ভঙ্গে বিস্ময় প্রকাশ করেছেন পরিবেশবিদরা। টিলার গায়ে চলছে পাকা পিলার বসানোর কাজ। তৈরি হচ্ছে বেশ কয়েকটি ওপেন কটেজ। টিলার পাদদেশে করা হচ্ছে পাইলিং, সেচ দেওয়া হয়েছে প্রাকৃতিক জলাশয়ে, যেখানে তৈরি হবে লেকঘাট। সিলেট জেলা পরিষদের নিজস্ব মালিকানার 7 একর জায়গায় তৈরি করা হবে ন্যাচারাল পার্ক। তবে টিলা কেটে পার্ক নির্মাণে নেওয়া হয়নি পরিবেশ অধিদপ্তর ও বিমানবন্দর কর্তৃপক্ষের ছাড়পত্র। ছাড়পত্রের কথা মুখে বললেও কোনো কাগজপত্র দেখাতে পারেনি জেলা পরিষদ কর্তৃপক্ষ। তাহলে তো তোয়াক্কা করার বিষয়টা এমন বিষয় না, ঠিক আছে। তো পর্যায়ক্রমে আমরা পরিবেশেরও আমরা অনুমোদন পেয়ে গেছি। নীতিমালা ভঙ্গ করতে তারা দিত না, ওদের দিয়ে তাদের ছাড়পত্র আমরা পেয়ে গেছি। বিষয়টি জানাজানি হলে প্রকল্পের অর্ধেক কাজ শেষে ছাড়পত্রের জন্য আবেদন করে জেলা পরিষদ। প্রকল্প শুরুর তারিখ দেওয়া হয়েছে 2025 সালের মে মাস, যা প্রকল্পের প্রকৃত শুরুর তারিখের সঙ্গে মিলছে না। ডালাই হয়ে গেছে, কিছু কিছু জায়গায় এখনো ডালাই হয় নাই, রড বাঁধা হয়েছে বা এরকম অবস্থায় আছে। তো আমি ওনাকে বলছি যে কাজটা বন্ধ রাখতে, আমাদের ছাড়পত্র পাওয়ার পরে যাতে বাকিটা কন্টিনিউ করেন আর কি। পার্কটি বিমানবন্দরের রানওয়ের পাশে হওয়ায় মানুষের সমাগমে নিরাপত্তা নিয়ে শঙ্কায় সংশ্লিষ্টরা। এটা কি কাজে ব্যবহৃত হচ্ছে ওনারা এই ডিটেলগুলো আমাদেরকে দিবেন, এটা আশা করছি, বিকজ আমরা আমাদের কনসার্ন জানিয়েছি। এখানে একটা স্ট্রাকচার হলো, সরকারি স্ট্রাকচার হলো, এটা কি কাজে ব্যবহৃত হচ্ছে সেটা বিষয়। সরকারি প্রতিষ্ঠানের আইন ভঙ্গ করে এমন কার্যক্রমে বিস্ময় প্রকাশ করেন পরিবেশবাদীরা। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না নিয়ে কাজ করাটাও একটা বেআইনি কাজ। পাশাপাশি যে একটা সরকারি দপ্তর হয়ে সরকারের আইনকেই ভঙ্গ করেছেন, টিলাকে কেটে ফেলেছেন, কেটে কাজ করেছেন, সেটাও তো আসলে একটা গুরুতর অপরাধ। 22 টিলা ন্যাচারাল পার্কটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 4.5 কোটি টাকা।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 50 দিনের মধ্যে ইউক্রেনের যুদ্ধবিরতি চুক্তি না হলে রাশিয়ার ওপর কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন তিনি। এছাড়া ন্যাটোর মাধ্যমে ইউক্রেনে অস্ত্র সরবরাহের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেন নিয়ে মুখোমুখি অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধ বন্ধ না হওয়ার জন্য পুতিনকে দুষছেন ট্রাম্প। এর মধ্যে সোমবার হোয়াইট হাউসে ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এ সময় পুতিনের উপর অসন্তোষ প্রকাশ করেন তিনি। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমি অনেকবার কথা বলেছি, তারপরও ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। যদি এমনই হয় তবে কথা চালাচালির কোনো মানে হয় না। বুশ, ক্লিন্টন, ওবামা ও বাইডেনকে বোকা বানিয়েছে পুতিন। এ সময় ইউক্রেন যুদ্ধবিরতির জন্য রাশিয়াকে 50 দিন সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। না হলে মস্কোর উপর কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। যদি 50 দিনের মধ্যে কোনো চুক্তি না হয় তাহলে রাশিয়ার উপর করা শুল্ক আরোপ করা হবে, আর সেটা হবে সেকেন্ডারি ট্যারিফ, অর্থাৎ রাশিয়ার সঙ্গে যারা বাণিজ্য করবে তারাও এর আওতায় পড়বে। ট্রাম্প আরও জানান, ইউক্রেনে অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র, যার খরচ দিবে ন্যাটো। আর প্রথম ধাপে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন ন্যাটো প্রধান। ন্যাটোর মাধ্যমে ইউক্রেনের সহায়তা দিলেই ভালো, কারণ এতে ইউক্রেনের প্রয়োজন বুঝে অস্ত্র সরবরাহ করা যাবে। আমি আশা করি ট্রাম্পের আলটিমেটাম গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন পুতিন। 50 দিনের মধ্যে চুক্তি করার চেষ্টা করবে। ট্রাম্পের সঙ্গে বৈঠকে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় একদিনে অন্তত 78 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে উত্তর গাজায় হামাসের সঙ্গে লড়াইয়ে 3 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে এক ইসরায়েলি সেনা। হামাসের দাবি, চলমান যুদ্ধে প্রতিদিন উদ্ভাবনী রণকৌশল ব্যবহার করে শত্রুদের চমকে দিচ্ছে তারা। আইডিএফ জানায়, সোমবার জাবালিয়া এলাকায় সামরিক অভিযানের সময় ট্যাঙ্ক বিস্ফোরণ হয়ে সেনা হতাহতের ঘটনা ঘটে। সোমবার রাফার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত 5 ত্রাণ প্রত্যাশী নিহত হয়েছে। এদিন গাজা সিটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে ইসরায়েলের বিমান হামলা 6 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একাধিক রকেট হামলা চালিয়েছে হামাস। এর মধ্যে 2টি রকেট প্রতিহতের দাবি করেছে আইডিএফ। এরই পর গাজা সীমান্তের কাছে এলাকাগুলোতে সতর্কতা জারি করেছে তারা।